স্লোভেনিয়া আবেদনের ক্ষেত্রে রক্ষকই আপনার ভক্ষক। আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন তার জন্য আপনার ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। স্লোভেনিয়ার জন্য আরো সুখবর, আপনি চাইলে এখন আপনি আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। নতুন কিছু নিয়ম চেঞ্জেস আসছে এবং এম্বাসি ইন্টারভিউ যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে এবং আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন এজ এ ইউটিউবার আপনি কোন দেশে যাবেন, আমি চোখ বন্ধ করে বলে দেবো যে আপনি স্লোভেনিয়ার জন্য আবেদন করতে পারেন। তবে কিছু শর্ত এবং কিছু নিয়ম কানুন রয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে স্লোভেনিয়ার কিছু আপডেট দিব। তার কারণ এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের মূলত এম্বাসিতে কি কি প্রশ্ন করা হয় এবং আপনারা যে স্লোভেনিয়াতে আসবেন সেই ক্ষেত্রে আপনার রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে। আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন তার জন্য আপনার ভিসাগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। সেই সাথে আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে। তার উপর কিছু নতুন নিয়ম চেঞ্জেস আসছে সেই বিষয়গুলো। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা স্লোভেনিয়া যাবেন এবং যে সকল ভাইরা আপনারা ইউরোপের এমন একটা দেশে যাবেন যে দেশে যেতে গেলে আপনার এম্বাসি ইন্টারভিউ দিতে হয়। তার কারণ এম্বাসি ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি এটা সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনার এম্বাসি ইন্টারভিউ নিয়ে। বিগত দিনে এরকম ছিল যে আপনারা স্লোভেনিয়ার একটা জিনিস ক্লিয়ার করি, স্লোভেনিয়াতে কিন্তু আপনি সরাসরি টিআরসি কার্ড পাচ্ছেন। এখানে কোনো ভিসা আপনার পাসপোর্ট স্টিকারে ভিসা লাগিয়ে দিবে এরকম কোনো কিছু না। সরাসরি আপনাকে ডিরেক্ট তারা টিআরসি কার্ড দিবে। এবং সেই জিনিসটা বিগত দিনে দেখা যাচ্ছে আপনার ইন্ডিয়াতে গিয়ে আপনার যদি কোম্পানি ভালো হতো, এভরিথিং সবকিছু ঠিকঠাক থাকতো, অনেকে খুব অল্প সময়ের ভিতরেই 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে আপনারা উইদাউট ইন্টারভিউ আপনারা পেতেন। তবে এখন নতুন করে আপনার বাংলাদেশি কিছু এজেন্সি এবং কিছু দালাল চক্র তারা আপনার ফেক যে কোম্পানি রয়েছে সেগুলোতে লোক প্রেরণ করে। সেইগুলোর জন্য দেখা যাচ্ছে এখন কোম্পানি আপনাকে ভেরিফিকেশন করতেছে, যার জন্য আপনার এম্বাসি ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। দেখা যাচ্ছে আপনার কোম্পানি, আপনার ওয়ার্ক পারমিট, আপনার কন্ট্রাক্ট লেটার, আপনার এভরিথিং সব ডকুমেন্টেশন সবকিছু রয়েছে অরিজিনাল, বাট আপনি ভিসা রিজেক্ট হচ্ছে, আপনি ইন্টারভিউটা ঠিকভাবে দিতে পারছেন না। তার কারণ ইন্টারভিউটা এখন খুবই গুরুত্বপূর্ণ। বিগত দিনে দেখা যাচ্ছে আপনি যখন এম্বাসিতে যেতেন আপনাকে একটা প্রশ্ন ধরিয়ে দিত, আপনি সেখানে লিখতেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে সরাসরি তারা কোনো ইন্টারভিউ নিত না। বাট এম্বাসি চেঞ্জ করার কারণে দিল্লিতে অবস্থিত যে স্লোভেনিয়ান এম্বাসি রয়েছে সেটা স্থান পরিবর্তন করছে, যার জন্য এখন আপনাকে মানে সম্মুখভাবে প্রশ্ন করতেছে। সো আপনার এম্বাসি ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এবার মূল বিষয়ে আসা যাক, এখানে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে, কেন এটা এতটা গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল আপনারা সবাই জানেন হয়তো বা আপনাকে আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার জন্মসাল, এইগুলা যে বেসিক যে নর্মাল যে জিনিসগুলো সেই জিনিসগুলো আপনাকে তারা প্রশ্ন করে থাকে। বাট এর বাইরে এখন বর্তমানে কোম্পানি ভেরিফিকেশন করার জন্য আপনাকে আদার্স কিছু প্রশ্ন করতে পারে। তার মানে এই না যে আমি এখন আপনাদেরকে যে প্রশ্নগুলোর কথা বলবো ঠিক এই প্রশ্নগুলো আপনাদেরকে করবে, এর বাইরেও করতে পারে। তবে হিংসটা হচ্ছে এটাই যে আপনার যে প্রশ্নগুলো আসবে সবকিছু আপনি আপনার ওয়ার্ক পারমিট, আপনার জব কন্ট্রাক্ট, আপনার যে ডকুমেন্টেশন আপনারা সাবমিশন করছেন এর ভিতর থেকে করবে, এর বাইরে না। সেই ধারাবাহিকতায় ফার্স্ট অফ অল আমি বলবো যে হয়তোবা আপনাকে তারা প্রশ্ন করতে পারে যে আপনি স্লোভেনিয়ায় কেন যাবেন। জিনিসটা আপনাকে তারা বাংলাতে বলবে না, তারা আপনাকে ইংলিশে প্রশ্ন করবে। আপনারা চাইলে আমার এই কথাটাকে লিখে আপনারা গুগলে ট্রান্সলেট করে দেখতে পারেন যে ইংলিশে কিভাবে আসে। সো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এবং ভিডিওটাকে ছোট করার স্বার্থে আমি বলতেছি, স্লোভেনিয়াতে আপনি কেন আসবেন। আপনি ডিরেক্ট তাদেরকে ছোট করে উত্তর দিয়ে দিবেন যে আমি অমুক কোম্পানি থেকে একটা ওয়ার্ক পারমিট পেয়েছি এবং আমি সেখানে গিয়ে আমার স্কিল অনুসারে আমি কাজ করতে চাই, যার জন্য আমি স্লোভেনিয়াতে যেতে চাই এবং স্লোভেনিয়াতে গেলে আমি আমার স্কিলটাকে ডেভেলপ করতে পারবো। আশা করি জিনিসটা ক্লিয়ার, খুবই সিম্পল। তো এখন হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার যে ওয়ার্ক পারমিটটা বা আপনি যে কোম্পানিতে যাচ্ছেন এটা আপনি কিভাবে কালেক্ট করলেন বা আপনি এটা কোথায় পেলেন। সো আপনি সরাসরি উত্তর দিবেন, কোনো এজেন্সির নাম বলার দরকার নেই। আপনি এজেন্সির নাম বললে আরো নানাবিধ প্রশ্ন করবে এবং আপনার ভিসা রিজেক্ট হওয়ার রিজন থাকে। আপনি বলবেন সরাসরি আপনি অনলাইনের মাধ্যমে কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে তারপরে আপনি কোম্পানি থেকে সিলেক্ট হয়েছেন, আপনার যে স্কিল রয়েছে সেই স্কিল অনুসারে আপনি সিলেক্ট হয়েছেন। তো আপনি তাদেরকে বলে দিবেন যে কোম্পানির এইচআর আমাকে সিলেক্ট করছে এবং জব অফার লেটার এবং এখানে সবকিছুই লিপিবদ্ধ করা রয়েছে, আপনারা সিম্পলি এইভাবে বলে দিবেন। তো 3 নাম্বার হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার যে কোম্পানি বা আপনার যে এমপ্লয়ার সেটা মানে কি বেসড, মানে কি ধরনের কোম্পানি। তো এক কথায় আপনারা উত্তর করে দিবেন যে আমার কোম্পানিটা, আপনারা যে যেই কাজে পারদর্শী এবং যে যে কাজের ওয়ার্ক পারমিট পেয়েছেন বা জব লেটার পেয়েছেন আপনারা সেই কথাটাই বলবেন। হতে পারে যে আপনি বলতে পারেন যে আমার কোম্পানিটা কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানি বা আমার কোম্পানিটা ফুড প্যাকেজিং কোম্পানি, এক্সেট্রা এক্সেট্রা, যে যেভাবে যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির নাম। সো সেভাবে বলে আপনারা বলবেন যে আমাদের এই কোম্পানিটা অমুক জায়গায় অবস্থিত, আই মিন আপনার স্লোভেনিয়ার কোন জায়গাতে অবস্থিত,
এবং আপনার অ্যাকোমোডেশন এভরিথিং সবকিছু রিলায়েবল, আপনি তাদের সাথে কথা বলে দেখছেন যে না এটা পারফেক্ট রয়েছে, আপনারা ঠিক এইভাবে উত্তর করে দেন। তো তারপর হয়তো বা আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কখনো ইউরোপ গিয়েছেন কিনা। আপনাকে প্রশ্ন করতে পারে, যদি আপনি যেয়ে থাকেন আপনি হ্যাঁ বলবেন, আর যদি না গিয়ে থাকেন তাহলে আপনি বলবেন যে না আমি কখনো ইউরোপ যাইনি, তবে ইউরোপ সম্পর্কে, ইউরোপের আইন সম্পর্কে এবং স্লোভেনিয়ার আইন কানুনকে আমি শ্রদ্ধা করি, সে বিষয়ে আমি যথেষ্ট স্টাডি করছি, ইনশাল্লাহ আমি আমার লাইফের গোলটাকে ওইখানে গিয়ে সেট করতে চাই। সো এভাবে আপনারা বলতে পারেন। তারপর হয়তো বা আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি স্লোভেনিয়াতে মানে কয় বছরের জন্য যাচ্ছেন, আপনি ওখানে যাওয়ার পরে কি করবেন। আপনি স্ট্রেটলি উত্তর দিবেন, আপনার জব কন্ট্রাক্টে যত দিনের কন্ট্রাক্ট রয়েছে আপনি সেই কথা বলবেন। বিগত দিনে দেখা যাচ্ছে আপনাদের কন্ট্রাক্ট গুলো তো 1 বছর, বাট এখন অনেকেরই কন্ট্রাক্ট হয় 2 বছর। সেই ধারাবাহিকতায় আপনি বলবেন যে যাদের যে কন্ট্রাক্ট রয়েছে সেই অনুসারে কথাটা বোঝার চেষ্টা করবেন। দেখা গেছে যে আপনার জব কন্ট্রাক্ট রয়েছে 1 বছর, আপনি 1 বছরের কথা বলবেন। আপনার 2 বছরের রয়েছে, আপনি 2 বছরের কথা বলবেন। যে আমার কোম্পানিটা অমুক বেস্ট কোম্পানি, তাদের সঙ্গে আমার এতদিনের কন্ট্রাক্ট, আমি সেখানে যাওয়ার পরে এই কন্ট্রাক্ট মোতাবেক কাজ করব, আমি আমার স্কিলটাকে ডেভেলপ করব এবং আমার ফ্যামিলি যারা বাংলাদেশে রয়েছে বা যে যে দেশ থেকে আবেদন করবেন সেই দেশের কথা বলে যে তাদেরকে আমি সাপোর্ট দিব, কন্ট্রাক্ট শেষ হলে আমি লিগেল ভাবে আবার ফিরে আসবো। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো এরপরে হয়তো বা আপনাকে প্রশ্ন করতে পারে যে যদি আপনার ভিসাটা রিজেক্ট হয় তাহলে আপনি কি করবেন। আপনি একদম স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিবেন, কোনো ঘাবড়াবেন না, যে আমি স্লোভেনিয়ার আইন কানুন এবং এম্বাসির প্রতি তাদের যে রুলস রেগুলেশন গুলো রয়েছে যথেষ্ট শ্রদ্ধাশীল, আমি তাদেরকে সম্মান করি। যদি আমার ভিসাটা রিজেক্ট হয়ে যায় ইনশাল্লাহ আমি পরবর্তীতে আমার নিয়ম কানুন মেনে আমি আবার আবেদন করব। তবে আমি আমার যে ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু লিগেল রয়েছে। সো আমি লিগেল ভাবে ওখানে যেতে চাই, আমি কোনো ইললিগেল ভাবে বা অন্য কোনো পন্থা অবলম্বন করতে চাই না। আশা করি জিনিসটা ক্লিয়ার। তারপর হয়তো বা আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার স্যালারি কত। আপনার যে জব কন্ট্রাক্টে আপনার স্যালারি এভরিথিং সবকিছু দেওয়া থাকে, আপনারা সেই পরিমাণ স্যালারি বলবেন। দেখা যাচ্ছে আপনার এজেন্সি আপনাকে বলতেছে যে আপনার স্যালারি 1500 ইউরো হবে, বাট আপনার জব কন্ট্রাক্টে দেখা যাচ্ছে আপনার স্যালারি 1300 ইউরো লেখা। তো এখানে অবশ্যই আপনি 1300 ইউরোর কথাটাই বলবেন, এর থেকে বেশি বলার দরকার নেই। এবং আপনার সেই সাথে তারা প্রশ্ন করতে পারে যে আপনার অ্যাকোমোডেশন, আপনার এভরিথিং সবকিছু কে প্রোভাইড করবে। আপনি স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিবেন আপনার জব কন্ট্রাক্টে যেটা লেখা রয়েছে যে আমার অ্যাকোমোডেশন এভরিথিং সবকিছু আমার কোম্পানি বেয়ার করবে, এবং আমার যে লিভিং কস্ট এভরিথিং সবকিছু কোম্পানি বেয়ার করবে, ট্রান্সপোর্টেশন, মেডিকেল ইন্স্যুরেন্স এভরিথিং সবকিছু। এটা একটা সিম্পল। সো এইভাবে আপনারা তাদেরকে প্রশ্নগুলোর উত্তর করবেন। দেন তারপর হয়তো বা আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি স্লোভেনিয়াতে আপনার যে কন্ট্রাক্ট রয়েছে এইখানে আপনি শেষ করার পর আপনি কি করবেন। আপনি স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিয়ে দিবেন যে আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আমি আমার যে দেশ থেকে আসছি আমি সেই দেশে ফেরত যাব। আশা করি জিনিসটা ক্লিয়ার। এর বাইরেও আপনাদেরকে নানাবিধ প্রশ্ন করতে পারে যে আপনার যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কোন জায়গায় অবস্থিত, আপনার এইচআর এর নাম কি, আপনার কে আপনাকে নিতে আসবে, বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। এর বাইরে আপনার পাসপোর্ট নাম্বার, আপনি যে ডকুমেন্টেশন গুলো জমা দিয়েছেন সেইগুলা, আপনাকে বলতে পারে যে আপনি বাংলাদেশে বা আপনি যে দেশ থেকে আবেদন করতেছেন আপনি সেই দেশের মানে বর্তমান অবস্থায় আপনি কি কাজ করতেছেন। ফর এক্সাম্পল দেখা যাচ্ছে আপনি বাংলাদেশে আপনি কোনো একটা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করতেছেন, আপনি সেই অবস্থায় গিয়ে আপনি সেইভাবে এম্বাসি ফেস করবেন, আপনার যে জব কন্ট্রাক্ট রয়েছে সেখানেও আপনার কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ রয়েছে, বাট আপনাকে প্রশ্ন করলো আপনি কি কাজ করবেন, আপনি সেটা বলতে পারলেন না। দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টেশনের সাথে যে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে, আপনি হতে পারে আপনি কোনো ফুড প্যাকেজিং এর কাজ করতেছেন বাংলাদেশের কোনো একটা কোম্পানিতে, তাদের কাছ থেকে আপনি যে ডকুমেন্টেশনটা নেবেন সেই ডকুমেন্টেশনের সাথে আপনি মিল রেখে আপনি প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবেন। এর বাইরেও বিভিন্ন কারণে আপনার ভিসা রিজেক্ট হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি আপনি সরাসরি উত্তর করতে পারেন আশা করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভিসা পাবেন, যদি আপনার সব ডকুমেন্টেশন রিয়েল থাকে। সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিব। দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানে আপনার যে বাচন ভঙ্গি এর জন্য অনেক ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হয়। আমি ফর এক্সাম্পল যাচ্ছি কনস্ট্রাকশন হেল্পার রিলেটেড কোনো কাজে, দেখা যাচ্ছে আমি যখন এম্বাসি ফেস করতে যাচ্ছি, আমি কাউকে ছোট করতেছি না, জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে এম্বাসি ফেস করার সময় আপনার শুট বুট লাগিয়ে, টাই লাগিয়ে, কোট লাগিয়ে তারপরে যাচ্ছে। না ভাইয়া, অ্যাজ ইউজুয়াল নর্মাল। আমি কনস্ট্রাকশন রিলেটেড কাজে যাচ্ছি, একজন বাংলাদেশি কনস্ট্রাকশন রিলেটেড যেরকম নিত্য নৈতিন জীবন থাকে বা যেরকম ভাবে আপনি সচরাচর জীবন যাপন করেন ঠিক সেইভাবে। তবে আপনার এটা ঠিক, আপনি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি অবশ্যই পরিপাটি হয়ে যাওয়ার চেষ্টা করবেন। তার মানে এই না যে আপনি শুট বুট কোট টাই পরে গেলেন আপনার ভিসা হয়ে গেল। এটা উল্টো আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো এম্বাসি ইন্টারভিউর ক্ষেত্রে এই প্রশ্নগুলা মাস্ট বি আপনাকে করবে। সো এই বিষয়গুলা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এর বাইরে আরো প্রশ্ন করতে পারে। দেখা যাচ্ছে কাউকে 10টা প্রশ্ন করে, কাউকে 30টা প্রশ্ন করে, কাউকে 5টা করে, আবার যাদের কোম্পানি ভালো তাদেরকে কোনো প্রশ্নই করে না। সো সেই ধারাবাহিকতা আমি বলবো যে আপনারা অবশ্যই এই জিনিসগুলোর প্রতি যত্নশীল হবেন। তো চলুন এবার কথা বলা যাক রক্ষক যখন ভক্ষক।
আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন তার জন্য আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। এবং বর্তমানে এম্বাসিতে কিছুটা সময় লাগতেছে, দেরি হচ্ছে কেন, এবং সেই সাথে আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিতে পারবেন সেই বিষয়গুলো, এবং যে নিয়ম চেঞ্জেস আসছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যায়। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক রক্ষক যখন ভক্ষক। আপনি যে এজেন্সির মাধ্যমে আবেদন করতেছেন সেই আপনাকে মানে ভিসা রিজেক্ট হওয়ার বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেন আমি কথাটা বললাম? আপনার যখন জব কন্ট্রাক্ট লেটারটা আসতেছে সেইখানে আপনি নিজে সাইন করে তারপরে সেটা আপনার স্লোভেনিয়াতে পাঠিয়ে দিবেন। বাট আপনার এজেন্সিগুলো কি করে? আপনার এজেন্সিগুলা নিজেরাই সাইন করে সেই জিনিসগুলোকে পাঠিয়ে দেয়। যখন আপনার পাসপোর্টে, আপনারা সবাই জানেন যে আপনাদের প্রত্যেকের পাসপোর্টের উপর আপনাদের নিজস্ব একটা স্বাক্ষর থাকে। সেই স্বাক্ষরটার সঙ্গে যদি আপনার সেই জব কন্ট্রাক্টের স্বাক্ষরটা না মিলে তাহলে আপনার বিষয়টা 100% রিজেক্ট হয়ে যাবে। তারা ভাববে এটা ফেক। তার কারণ স্লোভেনিয়ার গভর্নমেন্ট বিদেশি কর্মীদের জন্য পৃথিবীতে যতগুলা দেশ রয়েছে এবং ইউরোপের যতগুলা দেশ রয়েছে, আমার কাছে মনে হয় না যে কর্মী বান্ধব এরকম আইন এর আগে বিগত দিনে কখনো পাশ করছে। কথাটা কেন বললাম? কি কি আইন পাশ হয়েছে সেই বিষয়গুলো যদি না জেনে থাকেন তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, এই ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে আপনি আরো অনেক কিছু জানতে পারবেন। তার কারণ এই ভিডিওতে এই কথাগুলো বলে আমি বড় করব না। তারপর দেখা যাচ্ছে আপনার এজেন্সি আপনাকে জব কন্ট্রাক্ট, আপনার যে মানে সবকিছু লেখা থাকে এই জিনিসগুলো আপনাকে ভেরিফাই করে না, আপনাকে বলে না। তারা আপনার কাছে লুকাচ্ছে আপনার স্যালারিটা কত হতে পারে এটা আপনি জানেন না। আপনাকে বলতেছে আপনার স্যালারি হবে 1500 ইউরো, 1800 ইউরো, বাট আপনার জব কন্ট্রাক্টে লেখা রয়েছে যে আপনার স্যালারি হবে 1300 ইউরো। আপনার কোম্পানিটা কোথায় অবস্থিত আপনাকে তারা বলে না। সো এরকম ভাবে বাংলাদেশের বিভিন্ন প্রতারক এজেন্সি রয়েছে যারা ভুয়া আপনার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে, যার জন্য আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো সেই ধারাবাহিকতা আমি বলবো যে ইউরোপের যতগুলো দেশ রয়েছে তার ভিতরে স্লোভেনিয়া কর্মী বান্ধব হচ্ছে সবগুলো আইন। আমাদের যারা বিদেশ থেকে ওই দেশে যায় সবগুলোই কর্মী বান্ধব। আপনি সেখানে যাওয়ার পরে যদি জব না পান তাহলে আপনাকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে, আপনাকে প্রেশার করতেছে। এরকম বিভিন্ন দেশে সমসাময়িক প্রবলেম কিন্তু চলতেছে। বাট স্লোভেনিয়াতে যদি আপনি যাওয়ার পরে কোনো কাজ না পান, আপনি আইনের সহায়তা নিলে অবশ্যই আপনাকে হিউজ পরিমাণ একটা জরিমানা দিতে হবে সেই কোম্পানির, এবং সেই সাথে সেই কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে। জিনিসটা চিন্তা করেন। তার কারণ বিগত দিনে যারা স্লোভেনিয়াতে আসছে দেখা যাচ্ছে অনেক এরকম কোম্পানি রয়েছে এখানে আসার পর 2-3 মাস কোনো রকম তারা থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। দেওয়ার পরে দেখা যাচ্ছে তারা আপনাকে পুশ করে আপনি অন্য দেশে চলে যান, কারণ তাদের হাতে কোনো কাজ নেই। এবং স্লোভেনিয়ার গভর্নমেন্ট এটা জানতে পারছে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এই সকল দেশ থেকে যে সকল ভাইরা যায় হিউজ পরিমাণ টাকা দিয়ে ওয়ার্ক পারমিট কিনে তারপরে ওই দেশে যায়। তো এই জিনিসগুলোকে রোধ করার জন্য তারা এই নতুন নিয়মগুলো চালু করছে। দেখা যাচ্ছে কোম্পানির উপর আপনার একটা প্রেশার ক্রিয়েট করতেছে তারা, যে যদি আপনি এখানে এমপ্লয় নিয়ে আসার পরে দেখা যাচ্ছে বিগত দিনে একটা এমপ্লয়ের ছিল আপনি 6 মাস কাজে রাখছেন, তারপর তাকে বের করে দিচ্ছেন, দিয়ে আবার নতুন এমপ্লয় নিয়ে আসছেন, বাট তার থেকে স্যালারি কম, তাহলে আপনার যে কোম্পানিটা সেটা ফ্রড হিসেবে গণ্য হবে এবং সেই কোম্পানি ব্ল্যাক লিস্টেড হবে। এবং স্লোভেনিয়ার সরকার ইনশাল্লাহ আমি আশা করছি 2026 সালের ভিতরে এরকম অনেক সংখ্যক যে সকল কোম্পানি রয়েছে যারা ব্ল্যাক লিস্টেড তাদের তালিকা প্রকাশ করবে। সো আপনি দেখেন এই যে নিয়মগুলো সবকিছু কিন্তু আপনার সুবিধার্থে, আমার সুবিধার্থে। বাংলাদেশের কোনো মানে ফেক এজেন্সির কাছে যাবেন না। আপনি শুনলেন স্লোভেনিয়ার ভিসা রেশিও ভালো, স্লোভেনিয়াতে এরকম এরকম সুযোগ সুবিধা দিচ্ছে, আপনার সবকিছু জানার পর আপনি হুটহাট করে একটা ডিসিশন নেবেন না। আগে যাচাই বাছাই করবেন বাংলাদেশ থেকে কোন এজেন্সিটা ভালো কাজ করতেছে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া মিডল ইস্ট থেকে স্লোভেনিয়াতে আসা যাবে কিনা? হ্যাঁ, আপনি আসতে পারবেন। মিডল ইস্টের যে যে দেশে আপনার স্লোভেনিয়ার এম্বাসি রয়েছে আপনারা সেখানে ফেস করে ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা আসতে পারবেন। পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি আসতে পারবেন যদি বৈধভাবে সব ডকুমেন্টেশন নিয়ে আপনি এম্বাসি ফেস করে টিএসসি কার্ড নিয়ে আপনি এখানে আসতে পারেন। এখানে কোনো ধরা বাধা নেই। স্লোভেনিয়াতে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে, তবে এটা কাদের জন্য? যারা বৈধ পন্থা অবলম্বন করবে তাদের জন্য। স্লোভেনিয়ার ভিসা রেশিও ভালো। এখানে আপনি আসার পরে আপনি 6 মাসের ভিতরে আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন। সো এটা আরো একটা ভালো অপরচুনিটি। দেখা যাচ্ছে যে এম্বাসিতে অনেকেই অনেকভাবে কথা বলে যে আপনি স্লোভেনিয়াতে কতদিন থাকবেন, এখান থেকে তারপরে আপনার জব কন্ট্রাক্ট শেষ হলে আপনি কোথায় যাবেন। অনেকেই বলে ফেলেন যে আমি এখানে 3 বছর থাকার পরে আরো একটা টিআরসি কার্ড এক্সটেনশন করে আমি এই দেশের পিআর নেওয়ার চেষ্টা করবো। না, এরকম জটিল কোনো কথা তাদেরকে বলার দরকার নেই। আপনি কি করবেন ওইখানে যাওয়ার পরে সেটা আপনি আপনার ভিতরে রাখেন। আপনার বর্তমানে কন্ট্রাক্ট এবং যে ডকুমেন্টেশন গুলো রয়েছে সেই ডকুমেন্টেশনে যেভাবে যতটুকু লেখা রয়েছে তার বাইরে কিছুই বলবেন না। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো পরিশেষে আমি আপনাদেরকে বলবো যে স্লোভেনিয়ার ভিসা রেশিও ভালো। যারা স্লোভেনিয়ার জন্য আবেদন করতে যাচ্ছেন আমি যে জিনিসগুলোর কথা বললাম অবশ্যই মাথায় রাখবেন, এবং আপনি কি কি ডকুমেন্টেশন জমা দিচ্ছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আপনি কোন কাজের দক্ষ, আপনার ওয়ার্ক পারমিটটা কিসের উপর আসছে, আপনার কন্ট্যাক্ট লেটারটা কিসের উপর আসছে, সেখানে অ্যাকোমোডেশন কে দিবে, এভরিথিং সবকিছু আপনি
নিজে পড়বেন এবং এগুলোর উপর স্টাডি করবেন, এগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন। তার কারণ এম্বাসিতে কিন্তু আপনি এসব কোনো ডকুমেন্টেশন সাথে পাবেন না যখন আপনাকে ইন্টারভিউ নিবে। যখন আপনাকে ইন্টারভিউ নিবে শুধুমাত্র আপনি আপনার পাসপোর্টটাকে সঙ্গে নিয়ে যেতে পারবেন, আর আপনার যে অ্যাপয়েন্টমেন্ট মানে লেটারটা রয়েছে সেই জিনিসটা, এই দুইটা ব্যতীত আপনি কোনো কিছুই সাথে নিতে পারবেন না। তো সেই ধারাবাহিকতায় বলবো যে আপনি ইউটিউবে ঘাটাঘাটি না করে স্লোভেনিয়ার ভিসা দিচ্ছে কিনা, ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, কোন এজেন্সি কি বললো, কোন ইউটিউবার কি বললো, এদিকে কান্না দিয়ে আপনি যদি ভালো মাধ্যম দিয়ে আবেদন করে থাকেন, আপনি কি কি ডকুমেন্টেশন জমা দিলেন সেই জিনিসগুলো এবং আপনার ওয়ার্ক পারমিট, আপনার কন্ট্যাক্ট লেটার, এভরিথিং সবকিছু আপনি ভালোভাবে স্টাডি করেন, তাহলে ইনশাল্লাহ আপনি 100% স্লোভেনিয়া আসতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিও বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে স্লোভেনিয়া আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।